বন্ধুরা, এক সুন্দরী ও তরুণী মহিলা মাত্র ২৫ বছর বয়সে বিধবা হয়ে যায়। দিনরাতের চিন্তায় সে অসুস্থ ও দুর্বল হয়ে পড়ে। তার শ্বশুর শাশুড়ি ও তাদের আত্মীয়রা তাকে দিন রাত নির্যাতন করত। যদি কেউ সাহায্যের জন্য এগিয়ে আসতো তাহলে তারা এমনভাবে তার উপর চড়াও হতো যে তার মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যেত। এভাবে সে ভীষণ কষ্ট পাচ্ছিল। বেঁচে থাকাই যেন তার পক্ষে বিড়ম্বনা হয়ে উঠেছিল। আস্তে আস্তে সে বেঁচে থাকার ইচ্ছাটা পর্যন্ত হারিয়ে ফেলছিল। কিন্তু একদিন তার জীবনে একটা আশার আলো দেখা দেয়। কিন্তু সেই আশাও চিরদিনের জন্য ছিল না। ৪ দিনের চাঁদনি ছিল। আর তারপর তার জীবনে আবারও অন্ধকার নেমে আসে। একদিন তার সঙ্গে এমন একটি ঘটনা ঘটে যা কল্পনাও করা যায় না। বন্ধুরা, এই হৃদয় বিদারক কাহিনী আপনাদের হৃদয় ছুঁয়ে নেবে। আসুন সম্পূর্ণ কাহিনীটি এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক। কিন্তু ভিডিওতে এগোনোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন। বন্ধুরা, এই কাহিনী হচ্ছে দিল্লির একটি বিহারি পরিবারের, যারা নিজের সন্তান সন্ততিদের নিয়ে একসঙ্গে বসবাস করত। পরিবারে বাবা মা ছাড়াও 2 ছেলে ও 2 মেয়ে ছিল। হঠাৎ একদিন অফিস থেকে আসার সময় বড় ছেলের একটি রোড অ্যাক্সিডেন্টের কারণে মৃত্যু হয়ে যায়। তার বিধবা স্ত্রী তখন থেকেই ওই বাড়িতেই থাকতো। 8টি ঘর ছিল ওই বাড়িতে। 2টি ঘর সেই বিধবাকে দেওয়া হয়েছিল। এই সমস্ত বিষয়ে তার স্বামী বেঁচে থাকতেই ঠিক হয়ে গেছিল। পরিবারের ব্যবসা ভালোই চলছিল। তাদের একটা হার্ডওয়্যারের দোকান ছিল আর তার মেয়েরা স্কুলে পড়াশোনা করত। কিন্তু বন্ধুরা, সেই বিধবার কেউ ছিল না। শাশুড়ি খুব অত্যাচারী ছিল, দিন রাত গালিগালাজ করত। বাড়ির সমস্ত কিছু শাশুড়ির কথা মতোই চলতো। তাই সেই বউয়ের অবস্থা খুব খারাপ হয়ে যায়। সে কোনো রকমেই নিজের দিন কাটাচ্ছিল। বাড়িটি ছিল দোতলার। ওপরে 4টে ঘর, নিচে 4টে ঘর। নিচের তলার 4টে ঘরের মধ্যে 2টো ঘর সেই বিধবা, যার নাম ছিল সঞ্জনা, সে পেয়েছিল। তার মধ্যে থেকে একটি ঘর সঞ্জনা ভাড়া দিয়ে দেয়, কারণ টাকা পয়সার তো তার প্রয়োজন ছিল। বাদবাকি যে 2টো ঘর ছিল তা তার শ্বশুর শাশুড়ির আত্মীয় স্বজনরাই সেখানে থাকতো। কিন্তু সেই আত্মীয়রা সবসময় সঞ্জনাকে উত্তপ্ত করত, কারণ তারা একটা মাত্র বাথরুম শেয়ার করত আর তাদের একটা মাত্রই ছাদ ছিল। তারা সঞ্জনার জামা কাপড় চুরি করে নিত, বাজেভাবে গান করে তাকে উত্তপ্ত করত। সঞ্জনা কাউকে কিচ্ছু বলতো না। শ্বশুর শাশুড়ির আত্মীয়রা ছিল। তাছাড়া তার শ্বশুর শাশুড়ি তো নিজেই তার পাশে ছিল না। তাই সব সহ্য করে সে এই বাড়িতে থাকতো। তার রোজগার ছিল শুধুমাত্র ওই একটা ঘর ভাড়া, কারণ শ্বশুর শাশুড়ি তার স্বামী সেই হার্ডওয়্যারের দোকানে টাকা পয়সা সব নিজেরাই রেখে নিত। ভাড়াটে 3,000 টাকা দিয়ে সেখানে থাকতো। সেই টাকাতেই তার সংসার চালাতে হতো। একদিন শ্বশুর শাশুড়ি ও আত্মীয়রা সেই ভাড়াটের সঙ্গেও ঝগড়া করে ফেলল এবং সেই ভাড়াটেকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। ফলে সেই আয়ও তার বন্ধ হয়ে যায়। তারপর সে 4-5 জন বাচ্চাকে টিউশন পড়ানো শুরু করে। এভাবে কোনো মতে টেনে টুনে সঞ্জনার জীবন কাটছিল। ঠিক সেই সময় মধ্যপ্রদেশ থেকে এক ছেলে তার কাছে আসে, যার নাম হলো প্রীতম। সে তার ভাইয়ের জমি জমার ঝামেলার কারণে গ্রাম থেকে চলে এসেছিল, কিন্তু কোথাও ঘর ভাড়া পাচ্ছিল না। একদিন সে এক সবজি বিক্রেতাকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা কাকু, কোনো ঘর ভাড়া পাওয়া যাবে এখানে? ঠিক তখনই সঞ্জনা সেখানে সবজি কিনছিলেন। সে বলল, হ্যাঁ ভাইয়া, একটা ঘর আছে। তখন প্রীতম গিয়ে ওই ঘরটা দেখে এবং সেখানেই থাকতে শুরু করে। সেই সময় শ্বশুর শাশুড়ি গ্রামে গেছিলেন, কারণ তার শ্বশুরের বাবা গুরুতর অসুস্থ ছিলেন। তবে প্রীতম ঘর তো ভাড়া নিয়েছিল, কিন্তু ঘরে রাখার মতো তার কাছে কোনো সামগ্রী ছিল না, কারণ সে নিজের গ্রাম থেকে ঝামেলার কারণে পালিয়ে চলে এসেছিল। তাই নিজের সঙ্গে কিছুই নিয়ে আসতে পারেনি, না কোনো মোবাইল, না কোনো জামা কাপড়, না কোনো কিছু। সে শুধু খালি হাতে সেখানে এসেছিল।
সঞ্জনা তাকে কিছু পরার জামা কাপড় দিয়েছিল এবং কিছু বাসনপত্র তাকে দিয়েছিল। তারই সঙ্গে একটা গ্যাস সিলিন্ডার ও একটা গ্যাস স্টোভও তাকে দেয়, কারণ আগের ভাড়াটে এই সমস্ত জিনিস রেখেই চলে গেছিল। সেই দিয়েই প্রীতম কোনো মতে তার জীবন শুরু করে। এইভাবেই প্রায় 91টা দিন কেটে যায়। প্রীতম সকালে কাজে বেরিয়ে যেত আর সন্ধ্যায় ফিরে আসতো। সঞ্জনা কখনো 4-5 জন বাচ্চাকে পড়াতো, আবার কখনো অন্য কোনো কাজ করত, কখনো সেলাই ফোড়াইয়ের কাজ করত, আবার কখনো ঘরের ছোটোখাটো জিনিস বিক্রি করে নিজের সংসার চালাতো। একদিন এক বাচ্চা তাকে বলল, আন্টি, এখানে যে আঙ্কেল থাকে তিনি কি ভিক্ষা করেন? সঞ্জনা অবাক হয়ে যায়। সে বলে, কি বলছো তুমি? প্রীতম তো রোজ সকালে কাজের জন্য বের হয়। বাচ্চাটি বলল, না আন্টি, আমি নিজে দেখেছি। সে রাস্তায় গিয়ে মানুষকে বলে, ভাই আমি খুব কষ্টে আছি, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না, 2 টাকা দাও, আমি কিছু কিনে খাবো। তারপর সেই ব্যক্তি হয়তো তাকে কিছু টাকা দিয়ে দেয়। সঞ্জনা বলে, তুমি হয়তো অন্য কাউকে দেখেছো। বাচ্চাটি বলল, না আন্টি, আমি মিথ্যে বলছি না, আমি ওই মানুষটাকেই দেখেছি, আমি কালও ওকে দেখেছি বাস স্ট্যান্ডে। সঞ্জনা তাকে বলল, এই কথা তুমি আর কাউকে বলবে না, কারণ অনেক কষ্টে সেই ভাড়াটেটাকে পেয়েছি আর এখন একটু নিশ্চিন্তেও রয়েছি। টাকা পয়সার সমস্যা একটু হলেও কমেছে। কিন্তু সে তো এটা বুঝতে পারছিল না যে ওই ভাড়াটে তার দুশ্চিন্তা কমায়নি, বরঞ্চ আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। সন্ধ্যায় যখন প্রীতম ঘরে আসে তখন সঞ্জনা তার কাছে গিয়ে এই কথা জিজ্ঞেস করে। সঞ্জনা বলতে লাগলো, আচ্ছা প্রীতম, তোমাকে কিছু কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবে না তো? প্রীতম বলল, না, কিছু মনে করব না, জিজ্ঞেস করুন, আপনার কি কথা আছে? সঞ্জনা বলল, আচ্ছা তুমি কি কাজ করো? প্রীতম বলল, আমি একটি ফার্নিচারের দোকানে কাজ করি। মেয়েটি আবার জিজ্ঞেস করলো, মিস্ত্রি না হেল্পার? তখন সে বলল, আমি মিস্ত্রি। মেয়েটি বলল, তোমার কোনো সরঞ্জাম নেই কেন তাহলে? তুমি যখন মিস্ত্রি তাহলে তো তোমার বিভিন্ন রকম সরঞ্জাম থাকবে। সে বলল, জিনিসপত্র সব দোকানেই রেখে আসি। মেয়েটি আবার জিজ্ঞেস করলো, তাহলে তুমি আজ রান্না কেন করনি? সে বলল, খিদে ছিল না তাই কিছু বানাইনি, বাইরে থেকে হালকা ফুলকা কিছু খেয়ে নিয়েছি। সঞ্জনা দেখলো যে তার ঘরে কোনো রেশন নেই। তবে এর আগে সঞ্জনা তার সঙ্গে খুব একটা বেশি কথাবার্তা বলতো না, কারণ তার শ্বশুরবাড়ির আত্মীয়রা পাশের ঘরেই থাকতো আর তারা সব সময় সঞ্জনাকে বিরক্ত করত। সুযোগ পেলেই এটা দেখার চেষ্টা করত যে সঞ্জনা কি করছে। সঞ্জনার পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল, সে যখন বাথরুমে গিয়ে স্নান করত, স্নানের আগে সে দেখে নিত কেউ আবার আড়াল থেকে তার ভিডিও করে নিচ্ছে নাকি। এমনকি সঞ্জনা যখন ছাদে নিজের জামা কাপড় মেলতো, সেই জামা কাপড় অধিকাংশ সময় চুরি হয়ে যেত। সঞ্জনা প্রীতমকে সেই সময় কিছুই বলল না এবং ঘর থেকে বেরিয়ে গেল। এভাবেই আরও কয়েকটা দিন কেটে গেল। একদিন সঞ্জনা শুনল সেই ছেলেটি কোনো জায়গা থেকে 100 টাকা চাইছিল। যখন সে অনুভব করলো যে ছেলেটির অবস্থা খুব খারাপ, সে নিজের ঘর থেকে রুটি আর তরকারি বানিয়ে ছেলেটির জন্য নিয়ে গেল। সে বলল, তুমি এটা খেয়ে নাও। ছেলেটি বলল, না বৌদি, আমি খেতে পারবো না, আপনি এত কষ্ট করে রান্নাবাড়ি করেছেন, এত কষ্ট করে জীবন কাটান, তারপরে আবার আমার জন্য কেন নিয়ে এসেছেন? সে বলল, আমি জানি তোমার অবস্থা ভালো না, তুমি খেয়ে নাও, দেখো না খেয়ে তো কাজ করা যায় না। ছেলেটির বয়স ছিল মাত্র 20-25 বছর। সে চোখে জল নিয়ে বলল, বৌদি, আমি সত্যিই খুব সমস্যায় আছি। সে সময় জুন জুলাই মাস ছিল, অর্থাৎ বৃষ্টির মরশুম ছিল, তাই ঠিকঠাকভাবে কোনো কাজ পাওয়া যাচ্ছিল না। কিন্তু আপনার চিন্তা করার কোনো দরকার নেই, আমি যখনই কাজ পাবো সবার আগে আপনার টাকাটা শোধ করব। অন্য কেউ হলে তো আমাকে তাড়িয়ে দিত, আপনি তো আমাকে রেখেছেন এবং আজ খেতেও দিচ্ছেন। সে ওই খাবারটা খেয়ে নিল। তারপর সঞ্জনা জিজ্ঞেস করলো, সত্যি বলো, তুমি কি কাজ করো? তোমার কি কোনো বিশেষ কাজ জানা আছে? সে বলল, আসলে আমি ফার্নিচারের কাজ করতে পারি, সেই কাজটা আমি ভালো মতোই শিখেছি। সঞ্জনা বলল, তাহলে তুমি এক কাজ করো, তুমি দিল্লির ফার্নিচারের মার্কেটে চলে যাও, সেখানে গেলে হয়তো তুমি কোনো কাজ পেতে পারো, আমার মনে হয় ওখানে গিয়ে চেষ্টা করো।
পরদিন ছেলেটি 100 টাকা নিয়ে সেখানে পৌঁছলো। এই টাকাটাও সঞ্জনাই তাকে দিয়েছিল। সেদিন ছেলেটি যখন কাজে বেরোলো তখন সঞ্জনা তাকে 100 টাকা আর এক টিফিনকারি রুটি আর তরকারি বানিয়ে দিয়েছিল। ছেলেটি সন্ধ্যায় ফিরে এসে বলল, বৌদি, কাজ পেয়ে গিয়েছি, ভালো কাজ। এরপর থেকে সে রোজ সেইখানে গিয়ে কাজ করতে শুরু করলো। তবে তখনও তার কাছে টাকা ছিল না। সঞ্জনা সব সময় তাকে 50 টাকা করে দিত, যাতে সে প্রতিদিন কাজে যেতে পারে এবং কাজ থেকে ফিরে আসতে পারে, এবং তারই সঙ্গে প্রতিদিন তাকে টিফিনও বানিয়ে দিত। এবং এই 1-1.5 মাসের মধ্যে সে প্রীতমের কাছ থেকে একবারের জন্য ঘর ভাড়া চায়নি। সঞ্জনা ভোরবেলা আর রাত্রিবেলা চুপি চুপি গিয়ে তাকে রুটি তরকারি দিয়ে আসতো। আবার কখনো দুজনে মিলে বসে 5-10 মিনিট কথাও বলতো। এভাবেই 20-25 দিনের জন্য তারা একে অপরের সুখ দুঃখের সঙ্গী হয়ে উঠেছিল। তবে প্রীতম কাজ করতে করতে একদিন 45,000 টাকা রোজগার করে সঞ্জনার হাতে তুলে দিল। টাকাটা দিয়ে প্রীতম বলল, বৌদি, আপনি যদি না থাকতেন তাহলে হয়তো আজ আমি বেঁচেই থাকতাম না। এই যে কাজ করতে পারছি, এই কাজটাও করতে পারতাম না। তাই এটা আপনার প্রাপ্য, আপনি এটাকে ভালো মতো সামলে রাখুন। সঞ্জনা বলল, মাসের শেষে 3,000 টাকা বাড়ি ভাড়া দিয়ে দিও, বাকি টাকা তোমার বাড়িতে পাঠিয়ে দাও, তোমার বাড়িতেও তো দরকারে লাগবে। প্রীতম বলল, আসলে আমি বাড়ি থেকে পালিয়ে আসার একটি বড় কারণ আছে। প্রতিবেশীদের সঙ্গে আমার বাবার ঝগড়া লেগেছিল, আর আমি একজনকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেই, ফলে তার মাথা ফেটে যায়, এবং তারা আমাদের কাছে 40,000 টাকা দাবি করে। তারা বলে যদি টাকা না দিই তাহলে তারা আমার নামে কমপ্লেন করবে। এই কারণেই টাকাটা বাড়িতে পাঠানো আমার খুবই দরকার। সঞ্জনা বলল, ঠিক আছে, বাড়ি ভাড়া এ মাসে নয় তোমাকে দিতে হবে না, তুমি এক কাজ করো, আগে এই টাকাটা তুমি বাড়িতে পাঠিয়ে দাও। প্রীতম বলল, বৌদি, তুমি যদি আমাকে না খেতে দিতে তাহলে আমি হয়তো না খেয়ে মরে যেতাম। এক কাজ করো, এরপর থেকে তুমি আমাকে প্রতিদিন খাবার দিও, আমি আমার খাবারের টাকাটা তোমাকে দিয়ে দেব। তখনই সঞ্জনা বলল, দেখোই তো কত কষ্ট করে লোকের চোখ এড়িয়ে তোমাকে খাবার দেই, তার উপরে যদি শ্বশুর শাশুড়ি দেখে যে আমি প্রতিদিন তোমাকে খাবার দিচ্ছি তাহলে আমার উপরে অত্যাচারের আর শেষ রাখবে না। দেখতেই তো পাচ্ছ সব সহ্য করে কিভাবে পড়ে আছি। তখনই প্রীতম বলল, আমিও তো দেখছি বৌদি। এরপর থেকে প্রীতম ওই সমস্ত অত্যাচার সহ্য করেও সেখানেই থেকে গেল। এভাবেই সঞ্জনা আর প্রীতমের দিন কাটতে লাগলো। হঠাৎ একদিন অঞ্জনার শ্বশুর শাশুড়িরা গ্রামে চলে গেল, কারণ তার গ্রামের বাড়িতে একটি দুর্ঘটনা ঘটেছিল। তার শ্বশুরের বাবার মৃত্যু হয়ে গেছিল, ফলে তাদের কিছুদিন সেখানেই থাকতে হতো। এদিকে প্রীতম আর সঞ্জনা নিজেদের মতো করে দিন কাটাচ্ছিল। কিন্তু যখন শ্বশুরবাড়ির সবাই ফিরে এলো তখন তাদের আত্মীয়রা কান ভাঙাতে লাগলো। তারা বলতে লাগলো, এরা দুজনে একসঙ্গে থাকে, রান্নাবাড়ি করে, এরা সন্দেহজনকভাবে একে অপরের সঙ্গে গল্পগুজব করে। এই সমস্ত কথা শুনে সঞ্জনার শ্বশুরবাড়ির লোকেরা প্রচণ্ড রেগে গেল। তারা বলতে লাগলো, ও কে আর ওর সঙ্গে তোর কী সম্পর্ক আছে? কেন তোরা দুজন এইভাবে হাসি ঠাট্টা করিস, এইভাবে গল্পগুজব করিস? এটা ভদ্রলোকের বাড়ি, কাল সকালেই এই বাড়ি থেকে চলে যাবি, আমাদের আর ভাড়াটের প্রয়োজন নেই। এতদিন সঞ্জনা চুপচাপ সমস্ত কিছু সহ্য করেছিল, কিন্তু আজ আর সে চুপ থাকতে পারল না। সে বলল, আমার ভাড়াটে কোথায় থাকবে, কি করবে, সেটা একমাত্র আমি জানি। আমার ভাড়াটেকে তোমরা তাড়াতে চাইছো, কিন্তু তোমাদের আত্মীয় যে দিন রাত আমাকে কষ্ট দিচ্ছে, অশ্লীল ব্যবহার করছে, আমি বাথরুমে পর্যন্ত যেতে পারি না এমন ধরনের খারাপ ইঙ্গিত করে আমাকে, আমার জামা কাপড় চুরি করে নেয়, তারপর তা দিয়ে যে তারা কি করে তাও আমি জানি না, তাদেরকে তো কখনো কিছু বলছো না। কিন্তু সঞ্জনার শ্বশুরবাড়ির লোক কেউই সঞ্জনার কোনো কথায় কোনো গ্রাহ্য করল না এবং প্রীতমের সমস্ত জিনিসপত্র ছুঁড়ে বাইরে ফেলে দিল। প্রীতম বাধ্য হয়ে সেই রাতে ঘর ছেড়ে দিল। সেই রাতে সে রাস্তাতেই নিজের রাত কাটালো এবং পরদিন কোনোভাবে সে একটা ছোট্ট বাড়ি ভাড়া নিয়ে তাতে থাকতে শুরু করলো। প্রীতম চলে গেল আর সঞ্জনার জীবন আবারও শূন্য হয়ে গেল।
প্রীতম থাকতে তার কিছু আয় তো হয়ে যেত, তার বাড়ি ভাড়াটা পেত, এছাড়াও প্রীতম খাওয়ার খেত, সে টাকাটাও তাকে দিত। এই আয়টা পর্যন্ত তার বন্ধ হয়ে যাওয়াতে তার জীবনের আর কোনো মানে রইল না। একটি রোড অ্যাক্সিডেন্টের কারণে তার স্বামীর মৃত্যু হয়েছিল। বিয়ের মাত্র 2 বছরের মধ্যেই সে বিধবা হয়ে যায়। আর তারপর এই 4 বছরে তার জীবন নরক হয়ে উঠেছিল। যতদিন স্বামী ছিল ততদিন সব ঠিকঠাক ছিল, কিন্তু স্বামী চলে যাওয়ার পর তার অবস্থা আরও খারাপ হয়ে গেছিল। সে বলতো এখন বাঁচার কোনো মানে নেই। সে চিন্তায় ভেঙে পড়েছিল, অসুস্থ হয়ে পড়েছিল। এদিকে প্রীতম তার বাড়ি ছেড়ে চলে গেছে, প্রায় 1 মাস হয়ে গেছে। তারপর প্রীতম একদিন সঞ্জনার সঙ্গে দেখা করার চেষ্টা করতে লাগলো, কিন্তু সঞ্জনার তো শরীর তখনও খুব অসুস্থ ছিল, সে ঘর থেকে খুব একটা বেরোতো না। একসময় প্রীতমের কাছে 25,000 টাকা মতো হিসেবের টাকা আসে। সে ভাবে এই টাকার অজুহাতেই সে সঞ্জনার সঙ্গে দেখা করতে যাবে। সে বাড়িতে যায়। দরজার সামনে সঞ্জনার শাশুড়ি দাঁড়িয়েছিল। তিনি বললেন, এখানে কি করতে এসেছো? প্রীতম বলল, আসলে বৌদির কাছ থেকে কিছু টাকা পাওনা ছিল। আমি এতদিন থেকেছি, খেয়েছি, ঘর ভাড়া দিতে পারিনি ঠিকভাবে। এই ঘর ভাড়ার টাকাটা আমার কাছে এসেছে, তাই সেটাই দিতে আসলাম। শাশুড়ি বলল, আমাকে দিয়ে দাও। প্রীতম বলল, মাফ করুন, যার টাকা আমি তাকেই দেব, শুধু ওনাকে একবার ডেকে দিন। তারপর সে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল, সঞ্জনাকে ডাক দিল। সঞ্জনা তখন দরজার কড়া খুলে তার সামনে গিয়ে দাঁড়ালো। তার শরীর অসুস্থ। প্রীতম বলল, এইভাবে দরজায় কড়া লাগিয়ে রেখেছো কেন? সঞ্জনা বলল, জানোই তো আশেপাশে যে আত্মীয়রা রয়েছে তারা কিভাবে আমার সঙ্গে দিন রাত খারাপ আচরণ করতে ব্যস্ত হয়ে থাকে, তাই সবসময় দরজায় কড়া লাগিয়ে রাখি। তবে প্রীতম সঞ্জনাকে দেখে অবাক হয়ে গেছিল। সঞ্জনা খুব দুর্বল হয়ে পড়েছিল, অসুস্থ ছিল। সে বলে, বৌদি, এ তোমার কি অবস্থা হয়েছে? সঞ্জনা তাকে দেখে মাথা ঘুরে পড়ে যেতে লাগলো। তখনই প্রীতম তাকে ধরে ফেলল। সঞ্জনা বলে, মনে হয় আমার যাওয়ার সময় এসে গেছে, এখন আর বাঁচতে চাই না। প্রীতম বলল, এভাবে কথা বলো না, তুমি আমার জীবনের বাঁচার উৎস। তুমি আমাকে মরার হাত থেকে রক্ষা করেছো। তুমি যদি না থাকতে তাহলে আজকে আমি এ জায়গায় পৌঁছতে পারতাম না। আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তুমি আমার সঙ্গে এক্ষুনি চলো। সঞ্জনা বলতে লাগলো, না প্রীতম, তুমি এখান থেকে যাও, ওরা তোমাকে বাঁচতে দেবে না। দেখছো না আমার সঙ্গে কি ব্যবহার করে, আমাকে ওরা মেরেই ফেলবে। প্রীতম বলল, আমার কিচ্ছু যায় আসে না তাতে, আমি আপনার চিকিৎসা করাবই। সে সঞ্জনার হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে আসলো। সঞ্জনা এতটাই অসুস্থ ছিল যে তার হাঁটার ক্ষমতা পর্যন্ত ছিল না। সিঁড়ি দিয়ে নামতে নামতে তার শ্বশুর আবার বাধা দিল, চেঁচিয়ে বলল, হাত ধরেছ কেন? কোথায় নিয়ে যাচ্ছ? প্রীতম বলল, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। শাশুড়ি বলল, তুমি কে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার? এক্ষুনি ওর হাত ছাড়ো। তোমার ওর সঙ্গে কী সম্পর্ক আছে? প্রীতম বলল, সম্পর্কের দরকার নেই, দরকার মানুষকে বাঁচানোর। সঙ্গে সঙ্গে সঞ্জনার শাশুড়ি আশেপাশের পাড়া প্রতিবেশী এবং ওনার ছোট ছেলে মেয়ে এই সমস্ত ব্যক্তিদেরকে ডেকে ওখানে হাজির করে ফেলে। তাদের মধ্যে কেউ বলে, এই ছেলেটাকে মারো, কেউ বলে, কি করছে দেখো, লজ্জা নেই। কিন্তু প্রীতম কারোর কোনো কথা না শুনে সঞ্জনাকে নিয়ে বাইরে বেরিয়ে যায় এবং ডাক্তারের কাছে চলে যায়। ডাক্তার রক্ত আর ইউরিন টেস্ট করেন, তারপর তার সিটি স্ক্যানও করা হয়। সমস্ত রিপোর্টে জানা যায় সঞ্জনার হিমোগ্লোবিন লেভেল প্রায় 4-5-এ পৌঁছে গেছে। ডাক্তার বলে ওকে ব্লাড দিতে হবে। প্রীতম বলে, আমার রক্ত নিয়ে নিন, আমার রক্ত ম্যাচ করবে। যদি না করে তাহলে বাইরে থেকে কোথাও থেকে ব্যবস্থা করে নেব। প্লিজ আমার রক্ত নিয়ে একবার তো দেখুন, আসলে আমার ও পজিটিভ রক্ত। একথা শোনার পর ডাক্তার প্রীতমের রক্ত চেক আপ করেন এবং দেখেন যে প্রীতমের রক্তের সঙ্গে সঞ্জনার রক্তের মিল আছে। তারপর প্রীতম সঞ্জনাকে রক্ত দিয়ে তাকে বাঁচিয়ে তোলে।
এদিকে পাড়ার লোকজন আর সঞ্জনার আত্মীয় স্বজনরা তার শ্বশুর শাশুড়িকে বোঝায় যে তোমাদেরও হাসপাতালে যাওয়া উচিত, তা না হলে হাজার লোকে হাজার রকমের কথা বলবে। এই সমস্ত কথা শুনে সঞ্জনার শাশুড়ি হাসপাতালে যায় আর দেখে যে সেখানে প্রীতম রক্ত দিচ্ছে। এই দৃশ্য দেখে সঞ্জনার শাশুড়ির হৃদয়ে যেন আগুন জ্বলে ওঠে। তিনি সেখানে তো কিছু বললেন না, সেখান থেকে তড়িঘড়ি করে বেরিয়ে আসলেন। এরপর সঞ্জনা যখন একটু সুস্থ হয় তখন প্রীতম তাকে বলে, বৌদি, আমি চাই না তুমি ওখানে যাও। আসলে আমার ওখানের ব্যাপার নিয়ে একটু সন্দেহ আছে। ওরা যে তোমার সঙ্গে কী আচরণ করবে তা আমি বলতে পারবো না। সঞ্জনা বলে, কিন্তু আমার তো সেখানে যেতেই হবে, ওটা আমার বাড়ি, ওখানে না গেলে আমি কোথায় থাকবো। সঞ্জনা যখন নিজের শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয় তখন প্রীতম তাকে একটি ছোট্ট ফোন কিনে দেয়। সে বলে, এই ফোনে আমার সঙ্গে যোগাযোগ করবে, যদি কোনোরূপ কোনো সমস্যা হয় আমাকে সঙ্গে সঙ্গে ফোন করবে, ঠিকমতো ওষুধ খাবে, খাবার খাবে। তারপর প্রীতম সেখান থেকে চলে যায়। কিন্তু সঞ্জনা যখন বাড়িতে আসে তখন তার শ্বশুর শাশুড়ি, তার দেওর, তার যা, সবাই মিলে তার সঙ্গে খারাপ আচরণ করে। তার শাশুড়ি অযৌক্তিক সমস্ত কথাবার্তা বলে। তিনি বলে, যদি তোমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নাই থাকতো তাহলে তোমাদের রক্ত কিভাবে ম্যাচ করলো। এই ধরনের অযৌক্তিক কথাবার্তা বলে তারা সঞ্জনার উপর অপমান করতে থাকে, তার উপর অত্যাচার করতে থাকে। শাশুড়ি বলে, তুমি আমাদের বংশের কলঙ্ক লাগিয়েছ, তোমার মতো মানুষের আমার এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই, তোমার শরীর থেকে ওই ছেলেটির রক্ত আমি বার করে ফেলব। এমনটা বলে তারা সঞ্জনার উপর অত্যাচার শুরু করে। সঞ্জনা কাঁদতে কাঁদতে এই সমস্ত কিছু শোনে। তারা বলতে থাকে, তুই আমার ছেলেকে মেরে ফেলেছিস, তোর জন্যেই আমার ছেলেটা মারা গেছে, তোদের মধ্যে আগের থেকেই সম্পর্ক ছিল। এমনটা বলে তারা সঞ্জনাকে দিন রাত উল্টো পাল্টাভাবে লাঞ্ছনা গঞ্জনা দিতে থাকে। এইভাবে 2-3 দিন সহ্য করার পর সঞ্জনা অনেকটা দুর্বল হয়ে পড়ে এবং বাধ্য হয়ে সে প্রীতমকে ফোন করে। সে প্রীতমকে বলে, প্রীতম, তুমি আমাকে বাঁচাতে চাইছিলে, কিন্তু আমি আর বাঁচতে পারবো না। তোমার দেওয়া রক্ত এখন এদের চোখে বিষ হয়ে গেছে, কাল এসে তোমার ফোনটা নিয়ে যেও। এমনটা বলে সঞ্জনা ফোন কেটে দেয়। সঞ্জনা একটা ছুরি নিয়ে নিজের হাতে কোপ দেয়, যার ফলে খুব রক্ত বেরোতে থাকে। আর কিছুক্ষণ পর সে মাটিতে পড়ে যায়। প্রীতম বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হয়েছে। সে দৌড়ে বাড়িতে চলে আসে। ঘরে ঢোকার সময় বাড়ির লোকজন তাকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু প্রীতম সোজা দৌড়ে ওপরে চলে যায়। দেখে চারদিকে রক্ত। সঞ্জনা নিস্তেজ হয়ে মাটিতে পড়ে আছে। প্রীতম কান্নায় ভেঙে পড়ে। সঞ্জনাকে কোলে তুলে নেয়। শাশুড়ি বলে, তোর রক্ত তো বের হয়ে গেল, এখন তুই কি করবি, কিভাবে ওকে বাঁচাবি? প্রীতম যখন সঞ্জনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ঘর থেকে বাইরে বেরোতে লাগলো তখনই তার শাশুড়ি পথ আটকে দিল। বলল, তুই ওকে নিয়ে যাওয়ার কে? প্রীতম বলল, আমার পথ ছেড়ে দিন, আমাকে এক্ষুনি হাসপাতালে পৌঁছতে দিন, তা না হলে আমি এক্ষুনি পুলিশ ডাকবো। এমনটা বলে সে সঞ্জনাকে কোলে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর সে তাড়াহুড়ো করে সঞ্জনাকে হাসপাতালে ভর্তি করে এবং ডাক্তাররা তাকে কোনো মতে বাঁচিয়ে তোলে। সঞ্জনা যখন সুস্থ হয় এবং তার জ্ঞান ফেরে তখন সে সঞ্জনাকে বলে, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আমি আপনাকে কিভাবে মরতে দিতাম? আপনি তো আমার জীবন, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার সঙ্গে সারাটা জীবন কাটাতে চাই। এ কথা শুনে সঞ্জনা কাঁদতে শুরু করে। সে নিজের হাত বাড়িয়ে দেয়। প্রীতমও নিজের হাত বাড়িয়ে সঞ্জনার হাতটি ধরে নেয়। তারপর সঞ্জনা প্রীতমকে নিজের পাশে বসায় আর তার হাতটা নিজের বুকের উপর রেখে বলে, সত্যি বলছো প্রীতম, তুমি আমাকে ভালোবাসো? তুমি আমাকে সত্যি ভালোবাসো? প্রীতম বলে, আমি সত্যি বলছি সঞ্জনা। তারপর তারা দুজনেই কাঁদতে শুরু করে। সন্ধ্যা থেকে সঞ্জনা একটু সুস্থ হলে ডাক্তার তাকে ডিসচার্জ করে দেয়। প্রীতম সঞ্জনাকে নিয়ে নিজের রুমে নিয়ে আসে এবং তারপর তার চিকিৎসা চালায় এবং তার যত্ন নেয়। কিছুদিন পর সঞ্জনা আর প্রীতম দুজনেই নতুন করে নিজের জীবন শুরু করে। এভাবেই 4-5 মাস কেটে যায়। সঞ্জনা পুরোপুরি সুস্থ হয়ে ওঠে।
তারপর 2024-এর ডিসেম্বর মাসে প্রীতম আর সঞ্জনা দুজনে একটি মন্দিরে গিয়ে বিয়ে করে নেয়। তারপর থেকে তারা দুজন স্বামী স্ত্রীর মতোই একসঙ্গে জীবন কাটাতে শুরু করেছে। পরবর্তীতে তারা দুজন প্রীতমের গ্রামে ফিরে যায়। বন্ধুরা, প্রীতম পেয়েছিল এক সুন্দরী ও সৎ স্ত্রী, আর সঞ্জনা পেয়েছিল একজন সৎ ও সত্যিকারের ভালোবাসার আশ্রয়। তাদের জীবন এখন সুন্দরভাবে কেটে যাচ্ছে। তারা নিজেদের জীবনের সমস্ত রকমের সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারছে। তবে বন্ধুরা, এই কাহিনী থেকে আপনারা কি শিক্ষা গ্রহণ করলেন? আপনাদের কি মনে হয় প্রীতম আর সঞ্জনা যা করেছিল তা কি তারা ঠিক করেছিল? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন। বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকাল অনেকেই আমাকে মেসেজ করে বলে, আপু আপনি এত কিছু শিখলেন কোথা থেকে? দিদি ভাই, আপনার মতো ভিডিও বানাতে শিখতে চাই, কিন্তু কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। দিদি, বাংলায় কার্টুন ভিডিও বানানো শেখায় যদি এমন কোনো কোর্স থাকতো। আর তখনই আমি ভাবলাম, আমি যেটা শিখেছি সেটা যদি তোমাদের সঙ্গে শেয়ার না করি তাহলে সেই শেখার কোনো মূল্যই নেই। কারণ আমি জানি তুমিও পারবে যদি সঠিক দিশা পাও। আর এই কারণেই আমি এনেছি বাংলা কার্টুন এআই ইউটিউব মাস্টার কোর্স। এই কোর্সটা শুধু একটা কোর্স নয়, এটা একটা গেটওয়ে, তোমার ড্রিম লাইফের দিকে এগোনোর রোড ম্যাপ। এখানে তুমি একসঙ্গে কি কি শিখতে চলেছো, ইউটিউবের A to Z চ্যানেল খোলা থেকে শুরু করে মনিটাইজেশন পর্যন্ত, ইউটিউবের A to Z সবকিছু। মোবাইল 2D কার্টুন অ্যানিমেশন, তোমার হাতের মোবাইল দিয়েই কম্পিউটার ছাড়াই খুব সহজে কার্টুন বানানোর পদ্ধতি। এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা কিভাবে আনলিমিটেড কপিরাইট ফ্রি ছবি বানানো যায়, নিজের ভয়েস দিয়ে কিভাবে প্রফেশনাল ভয়েস ওভার করবে। এছাড়াও ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড ডিজাইনিং, খুব সহজভাবে মোবাইলের সাহায্যে কিভাবে ভিডিও এডিটিং করা যায়। এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং, তোমরা জেনে যাবে এআই কে কিভাবে নিজের কাজে লাগাবে, যেন এআই তোমার ভিডিও বানানোর পার্টনার হয়ে যায়। এআই দিয়ে কিভাবে আনলিমিটেড ফ্রি ভয়েস জেনারেট করবে, এআই এর সাহায্যে কিভাবে মাত্র 1 মিনিটের মধ্যে স্ক্রিপ্ট লিখে ফেলবে। আরো শিখবে ফেসলেস চ্যানেল কত সহজে তোমার হাতের ওই মোবাইলটা দিয়েই তুমি তৈরি করে নিতে পারবে, কিভাবে কপিরাইট ফ্রি আনলিমিটেড মিউজিক এবং গান তৈরি করতে পারবে এবং নিজের একটি মিউজিক চ্যানেল খুলতে পারবে। আর সবথেকে বড় কথা, এই কোর্সটা বাংলা ভাষায়, মানে তোমার নিজের ভাষায়। এই কোর্সটা এমন ভাবে বানানো হয়েছে যে তুমি কিছু না জানলেও ধাপে ধাপে এই কোর্সের সাহায্যে সবকিছু শিখে যেতে পারো, একদম বেসিক থেকে সাজিয়ে গুছিয়ে বুঝিয়ে হাতে কলমে, মাত্র 1651 টাকায়। এবার তোমার পালা নিজের ইউটিউব জার্নি শুরু করার। প্রাইভেট গ্রুপে 3 মাসের জন্য অ্যাক্সেস, সম্পূর্ণ সহজ বাংলা ভাষায়। প্রি রেকর্ডেড ভিডিও থাকবে যেগুলো আপনি আপনার সময় মতো যে কোনো জায়গায় দেখতে পারবেন। জিরো থেকে হিরো বানাবে তোমার গল্প কথা, নিজের কণ্ঠ, নিজের গল্প, নিজের চ্যানেল। আজই শুরু করুন, তাহলে আর দেরি কেন?